This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন এনকে ডিজিটালের মুখোমুখি অনুষ্ঠান। আজকে যার মুখোমুখি আপনারা হবেন, যার মুখোমুখি আমরা করব, তার সম্বন্ধে বিস্তর অভিযোগ। শুভেন্দু অধিকারী তাকে জেলে পাঠাতে উদ্যত হয়েছেন এবং তিনি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। তাকে নিয়ে বিস্তর অভিযোগ আছে। আজকে তাকে নিয়ে যা যা অভিযোগ আমরা এখনো পর্যন্ত দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি, বা পড়েছি বা জেনেছি, সব অভিযোগ তাকে আমরা করব, তিনি তার উত্তরটা দেবেন। আমরা সরাসরি আপনাদের সাথে পরিচয় করে দিই তৃণমূল ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের সাথে। তৃণাঙ্কুর, তোমাকে এনকে ডিজিটালে প্রথমবার পেয়েছি, স্বাগত। ধন্যবাদ। তৃণাঙ্কুর, তুমি কবে জেলে যাচ্ছ আগে সেটা বলো। বছর হয়েছে, অপেক্ষায় আছি। সময় তো 3 দিনের দিয়েছিলাম, প্রায় 10 দিন কেটে গেল। আমি 7 দিন পর রিমাইন্ডার দেওয়ার জন্য আরেকটা ভিডিও করেছিলাম, সেটাও প্রায় প্রচুর ভিউজ হয়ে গেছে। কিন্তু জানি না এখনো আমার ড্যাডার এখনো ভিডিওটা দেখার সুযোগ হয়েছে কিনা, বা তার চামচারা তাকে বলেছে কিনা, বা তার হাতে এইসব কাগজ ডকুমেন্টস রেডি হয়ে আছে, সেইগুলো কি জলে ভেসে গেল না এনআরসি হয়ে গেল, আমি বুঝতে পারছি না। আমি তাকে অনুরোধ করব যে দয়া করে কাগজগুলো একটু জনসমক্ষে আনুন, এবং তিনি তো সবাইকেই জেলের ভাত খাওয়ান, যদি আমাকে একটু জেলে টেলে দেন, তবে আমি শুভেন্দু অধিকারীর মতন আমারও একটু আর কি নামপত্র হয় আর কি, চিটিংবাজি করে। শুভেন্দু অধিকারীর মূল অভিযোগ ছিল, তুমি একটা কার্টুন পোস্ট করেছিলে, তাতে দেখা যাচ্ছে 3 বাটি মাংসের সামনে শুভেন্দু অধিকারী বসে আছেন খুব লোভাতুর দৃষ্টিতে। মানে হঠাৎ এই পোস্টটা করার কারণ কি হলো? দেখুন, প্রথম কারণ হলো তো একটা ভিত্তি হয়েছে কারণ আমি ডাইরেক্ট, আমি নাম করা বোধহয় আমার উচিত নয়, আমি নাম না করেই বলছি। আমি এবং তার ভিডিও সপক্ষে পোস্ট করেছি, এবং মিডিয়া লিঙ্কও আপনারা দেখেছেন, যেখানে শুভেন্দু বাবু যে আজকে নিজেকে সনাতনী হিন্দুর কথা বলেন এবং আমাদেরকে সবাইকে পেছনে ধর্মকর্ম শেখান, এবং তিনি একমাত্র মানে হিন্দু, বাংলার বোধহয় প্রকৃত হিন্দু শুধুমাত্র তিনি, বা যারা নতুন আর কি বিজেপি জয়েন করেছেন তারা, আর বাকি সবাই কেউ আর তার হিন্দু ধর্ম মানে ধর্ম শরণাপন্ন হয় না বা জান না সেরকম। তো আমি সাধারণত যেসব কথা বলি না, বলতে বাধ্য হলাম, কারণ তিনি এই প্রবল হিন্দুত্ববাদের কথা বলেন। আবার তিনি 2019 সালে তিনি যে বেশ গান্ডে পিণ্ডে গিলেছিলেন, তার খবর আমরা পেয়েছি। দেখুন, আবারও বলি, একটা কথা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে আমি কারোর বিপক্ষে নই। কে কি খাবে, কে কি পড়বে, কে কি যাবে, এটা এই সম্পর্কে কখনো কথা আমি বলি না, বা আমার দল এর অনুমোদন করে না। কিন্তু যে লোকটা আজকে হুট করে বিশাল সনাতনী হিসেবে দেখানোর চেষ্টা করছে, সেই লোকটার আসলিয়াত কি সেটা মানুষের জানা উচিত। তবে এই আসলিয়াতটা নিয়েও আমি রাজনীতি করতে পছন্দ করি না, কারণ আমার মনে হয় রাজনীতি একটা করা উচিত কোনো রাজনৈতিক দলের। আমার রাজনৈতিক দল কি প্রতিশ্রুতি দিয়েছিল, তার কত শতাংশ রাখতে পেরেছে, বা আমার অপোজিশন কত কি প্রতিশ্রুতি রাখতে পারেনি, তার ওপর। মানুষকে যা বলেছিলাম তার কত শতাংশ দিতে পারলাম, বা অপোজিশন কি পারলো না, তার ওপর। এটা সম্পর্কে রাজনীতি হওয়া উচিত। কিন্তু সেদিন সকালবেলা যখন দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছবি নিয়ে বিজেপি ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল পেজ থেকে তারা নোংরামো করছে, তখন আমার রক্ত গরম হয়ে গেল। দেখুন, আমরা ভেরুয়া নই, আমরা ছাত্র যুব করে আমরা ভেরুয়া নই। মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপমান করবে, আর যদি মনে রাখে আমরা চুপটি মেরে থাকবো, তিনি মিথ্যে স্বর্গে বাস করছেন। আজকে একটা জিনিস জানতে ইচ্ছা করছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপমান বা তাদের নিয়ে বিভিন্ন রকম ট্রোল করা, এটা বিজেপির একটা ট্রেন্ড। বিজেপির মানে অমিত মালব্যা থেকে শুরু করে পাড়ার নেতা পর্যন্ত করে। তো হঠাৎ শুভেন্দুর ওই পোস্ট দেখে তোমার মাথা গরম হয়ে গেল, বাকিগুলোতে মাথা গরম হয় না কেন? না, একদমই না। আমরা প্রত্যেক সময়ই আমরা এটা আমরা আমাদের মতন করে যথাযোগ্য দিই। কিন্তু দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী, যেই নেত্রী কিন্তু দুর্গা ঠাকুরের চক্ষুদান যেমন করেন, কালী পুজোর সময় তিনি নিজে পেতে কালী আরাধনা করেন, ঈদের সময় ঈদের পরব পালন করেন, এবং 25শে ডিসেম্বর তিনি চার্চে যান, সর্বধর্ম সহিষ্ণুতার কথা বলেন, সকলের হয়ে প্রে করেন। এবং আমি যে ভিডিওটা করেছিলাম সেখানে দেখেছেন তার বিভিন্ন সময় বিভিন্ন ছবি দিয়েছে, কখনো শিখের যায় গুরুদুয়ারায় গিয়ে, কখনো জৈনদের কাছে গিয়ে, কখনো বুদ্ধিস্টদের কাছে গিয়ে।
তো তারা যে ন্যারেটিভে খেলার চেষ্টা করছে, রাজনীতিটাকে হিন্দু ভার্সাস মুসলমানে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে, আমি এই মতাদর্শের ঘোরতর বিরোধী। এবং একই সঙ্গে আজকে এই শুভেন্দুবাবু আসার পর থেকে, আপনি কিন্তু শুভেন্দুবাবুকে এই কথাটাও বলেছি আমি, শুভেন্দুবাবু কিন্তু শুধুমাত্র তৃণমূলের বিরোধিতা করার জন্য এটা করছেন না, তার আসল লক্ষ্য সেটা নয়ও। তার আসল লক্ষ্য বিজেপির মধ্যেকার যে লড়াই, সেই লড়াইয়ে জিতে ওঠা। শুভেন্দুবাবু যথেষ্ট ভালোভাবে জানেন যে এই বিজেপি বাংলায় কোনোদিন ক্ষমতায় আসবে না। কেন? বাংলার মানুষ শিক্ষিত, বাংলার মানুষ ছোটবেলা থেকে সর্বধর্ম সহিষ্ণুতার কথা বলেন। এইখানে রাম এবং রহিম ছোটবেলা থেকে একসঙ্গে আইসক্রিম খেতে খেতে বড় হয়েছে। এইখানে আমাদের মাঠে যখন আর ফুটবল খেলতে যাই, আজকে আমাদের হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান মিলে তৈরি টিম ইন্ডিয়া যখন ওয়ার্ল্ড কাপ ফাইনালে 2003-এ উঠেছিল, তখন সারা ভারতবর্ষ এই সর্বধর্ম সহিষ্ণুতার কথা বলেছিল। তো বাংলা আজকে সেই বাংলা যেখানে সব জাতি ধর্ম বর্ণের মানুষ একসঙ্গে বাস করে। এইখানে শুধুমাত্র হিন্দু বললেও হবে না, শুধুমাত্র মুসলমান বললেও হবে না, শুধুমাত্র শিখ বললেও হবে না, এখানে মানুষের কথা বলতে হবে। আর এই শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছেন যেহেতু এইখানে বিজেপি আসার কোনো সম্ভাবনা নেই, এখন শুভেন্দুবাবুর লক্ষ্য কি? শুভেন্দুবাবুর লক্ষ্য তাদের মধ্যে যে বিজেপি নেতারা ছিল, পুরনো নেতারা, তাদেরকে কাটিয়ে নিজেরা সামনে আসা। দেখুন, অমিত শাহ বাংলা বোঝেন না, আজকে নরেন্দ্র মোদী বাংলা বোঝেন না, স্ক্রিপ্ট পড়ে বলেন। এবং এরা কি দেখতে চায়? এই শুভেন্দু অধিকারী সারাদিন দেখবেন টিভির সামনে আসে, একটা প্রেস করে, 7টা থেকে উনি হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠানো শুরু করে। এইটুকু অমিত শাহ, নরেন্দ্র মোদী, জানি না নরেন্দ্র মোদীর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিনা, মনে হয় যারা চামচারা আছে তাদেরকে পাঠিয়ে বলেন আমি একমাত্র বিজেপির হয়ে মুখ। এই লড়াইটা কিন্তু তৃণমূলের সঙ্গে শুভেন্দু অধিকারী নয়, এটা দিলীপ ঘোষের সঙ্গে জেতার লড়াই, এইটা সুকান্ত মজুমদারের সঙ্গে জেতার লড়াই, এইটা রাহুল সিনহাদের মতন যারা পুরাতন বিজেপি তাদের সঙ্গে জেতার লড়াই। এখন কারা? এরা কোথায়? এরা সব সাইড লাইন। এখন সামনে কে? আজকে সামনে এসে জয় শ্রীরাম বলতে সেই সনাতনী হিন্দু শুভেন্দু অধিকারী, যে তার সনাতন ভাষা তারা কি বলে আমি বুঝি না, আমিও বুঝি না। আমার বিজেপি সনাতনীর সঙ্গে আমি শ্রীনাঙ্কুর ভট্টাচার্য, আমি যেই সনাতনী বুঝি সেটা মেলে না। যদিও আমি এখানে ধর্ম চর্চা করতে আসিনি, আমার কাছে আমি বিশ্বাস করি আমি সেই ধর্ম থেকে, আমার বাবা মার শিক্ষা সেই ধর্ম থেকে আমি বিলংস করি, যেই ধর্ম নিজের ধর্মের প্রতি আস্থাশীল এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আজকে প্রত্যেকটি ধর্ম কিন্তু মনুষ্যত্বের কথা বলে, প্রত্যেকটা ধর্ম মানুষের সেবার কথা বলে, কোন ধর্ম হিংসার কথা বলে না। আজকে এই বিজেপি তাদের ধর্মের বলি আঁকড়ে মানুষের মধ্যে হিংসা সঞ্চারের চেষ্টা করছে। আজকে এই স্বাধীন ভারতবর্ষে তথা স্বাধীন বাংলার একজন শিক্ষিত নাগরিক হিসেবে আমি রাজনৈতিক দলের ঊর্ধ্বে গিয়ে সবার আগে এটার বিরোধিতা করছি। তাই আমি পোস্ট করেছি, আগামী দিনেও এর বিরুদ্ধে লড়াই আমাদের চলবে। তুমি বলছো বটে যে এটা লড়াইটা বিজেপি ভার্সেস বিজেপি, কিন্তু ঘটনাচক্রে যেটা বাস্তব সেটা হচ্ছে যে তৃণমূল এবং বিজেপির ভোটের শতাংশের ফারাক যদি আমরা দেখি 7-8%, সেখান থেকে 3-4% ভোট নিজের অনুকূলে আনতে চাইছে শুভেন্দু অধিকারী, হিন্দু ভোট। এবং হিন্দু ভোট আনতে গিয়েই তাকে অতিরিক্ত সনাতনী সাজতে হচ্ছে, কীর্তন করতে হচ্ছে, বা মুসলমানদের প্রতি বিষোদাগার করতে হচ্ছে। এটা তো তার রাজনৈতিক পলিসি। এটা বিজেপি ভার্সেস বিজেপি কেন বলছো? দেখুন, আমি প্রথম কথা বলি, এই যে 7% বা 3-4% কথা বলছি, সেটাকে আমি বিশ্বাস করি না এবং মানি না। কারণ আপনি যদি গতবারের লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের ফারাক আপনি দেখেন, আপনি বিজেপি কতটা ভোট লস বিধানসভায় আসে সেটা আপনি হিসাব করলে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন, সেটা আমি আপনাকে দেখিয়েওছি। গতবারে 2019-এর বিজেপির সঙ্গে 2024-এর বিজেপি কতটা দুর্বল সেটা আপনি দেখে নিয়েছেন। এবং 2019-এর অনুপাতে যদি 21-এর সঙ্গে তুলনা করেন এবং 24-এর অনুপাতে 26-এর সঙ্গে তুলনা করেন, তবে বিজেপির আসন সংখ্যা 50-এর ক্রস করার জায়গা নেই। এটা হয়তো 40, 42, 45 এর মধ্যে বড় জোর ঘোরাফেরা করতে পারে। এটা প্রথম আপনাকে খণ্ডন করলাম, রাজনীতির একজন ছাত্র হিসেবে স্ট্যাটিস্টিক্যালি আপনাকে বললাম। আর দ্বিতীয় কথা যদি বলেন, এই বিজেপির ক্ষেত্রে মানুষের কাছে 2019 সালে যেই গ্রহণযোগ্যতা বা এই যে একটা ব্যাপার ছিল, আপনি একজন সাংবাদিক হিসেবে বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরেছেন, সেটা কিন্তু 24 সালে আপনি ফিল করেননি। এটা ঘটনা 2019 সালে তৃণমূল কংগ্রেসের অনেক ভুল। আমার মতন যে নেতারা বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের ঘুরে বেড়ায়, তারা কিন্তু একটা সময় এমন বেশ কিছু কাজ করেছিল যে মানুষের সঙ্গে তাদের ডিস্টেন্স তৈরি হয়েছিল।
কিন্তু একদম। আপনি 19-এর পরবর্তী 21 থেকে যদি একটা বড় সুইং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে দেখেন, যে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের এবং সংগঠনের প্রতি অনেক শক্তিশালী হওয়া। যেমন ধরুন, আমি তৃণাঙ্কুর ভট্টাচার্য, আমি রাজ্যের সভাপতি, তথাকথিত ভাবে আমি বা সাইনি বা যে যে শাখা ফ্রন্টের রাজ্যের সভাপতি আছে তারা কিন্তু সেই সংগঠনের লাস্ট ওয়ার্ড, মানে আমি চাইলেই আজকে কাউকে একটা চিঠি দিয়ে বলতে পারবো যে সভাপতি বা এই সভাপতি নয়, বা একে সভাপতি থেকে সরিয়ে দিলাম। দেয়ার ওয়াজ এ টাইম যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই এত সুন্দর করে সরকার চালাতে গিয়ে তার দলের যার 100% যে কনসেন্ট্রেশনের মধ্যে থেকে, সেই দল থেকে সরকারকে বেশি প্রায়োরিটি দিয়ে সরকারে আরো বেশি মনোযোগী হয়েছিলেন। তার জন্য বিভিন্ন স্কিম বিভিন্ন জায়গায়, সদ্য সর্বভারতীয় নয়, ইন্টারন্যাশনাল জায়গা থেকে তিনি পুরস্কার নিয়ে এসছেন, বিভিন্ন জায়গায় নিয়েছেন। কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের হালটা আরো শক্ত করে ধরার পর কিন্তু আমি তৃণাঙ্কুর ভট্টাচার্য সর্বশক্তিমান হতে পারি, আজকে সর্বোচ্চ পর্যায়ে ছাত্র পরিষদের হয়তো থাকতে পারি তথাকথিত ভাবে, আবার বলছি তথাকথিত ভাবে, কিন্তু আমি যদি কারোর নামটা রেকমেন্ড করি বা কাউকে বাদ দিই, আমাকে কিন্তু যুক্তি দিয়ে আগে কাগজ পাঠাতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বা তৃণমূল কংগ্রেসের অফিসে, তারাই ভেরিফাই করছেন আমি সঠিক না আমি সঠিক নয়। আজকের এই ছোট্ট একটা পরিবর্তনের কথা বলছি, যার ফলে মানে হচ্ছে কিন্তু আমি রাজ্যের সভাপতি হতে পারি, কিন্তু আমি যা ইচ্ছা তাই করতে পারি না, তাই সেই যাচ্ছে তাই ভাবটাও চলে গেছে। দেখুন আজকে তৃণমূল কংগ্রেস দল বটবৃক্ষ, আমি দায়িত্ব নিয়ে কেউই বলতে পারবে না যে সারা বাংলায় কোনো দুর্নীতি হবে না, সারা বাংলায় কোনো খারাপ কাজ কেউ করবে না, সারা বাংলায় কেউ কোনো অসভ্যতামি করবে না, কিন্তু সেটা সব রাজ্যে হয়। এমন কোনো রাজ্য নেই যেখানে সরকার পক্ষের কেউ কোনো খারাপ কাজ করে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস দলই একমাত্র দল যে সব খারাপ কাজের প্রমাণের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়ে এসছে। আজকে আমি যত বড়ই নেতা হই না কেন, আমাকে মানুষের আদালতে নিজেকে প্রমাণ করতে হবে সঠিক না বেঠিক। আমার বিরুদ্ধে অভিযোগ আসলে দল আমায় সাসপেন্ড করে, দল আমার বিরুদ্ধে স্টেপ নেয়। আমি রাজ্যের সভাপতি হিসেবে যদি আমি আমার ওরিয়েন্টেড, আমার তলার কেউ যদি ভালো কাজ না করে তার জবাব দিয়ে আমাকে করতে হয়, তার ফলে সারা রাজ্য নিয়ে আমাকে প্রতি মুহূর্তে নজরদারি থাকতে হয়। আগে অনেক ফ্রিলি নিজের ইচ্ছা মতন করতে পারবো, এটাই পরিবর্তন। আজকেই 2026-এ আমরা 15 বছরে একটা সরকার একটা সুশাসন দিতে পেরেছি। সেই সুশাসনের ফলে বাংলার মানুষ আজকে জানে যে যদি আমার 10টা আঙ্গুলের মধ্যে সব আঙ্গুল তো সমান নয়, যদি একটা আঙ্গুল খারাপও হয়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, আজকে প্রশাসন নিউট্রাল ভাবে সঠিকভাবে কাজ করছে, তিনি বিচার পাবেন এবং তার বিচার পাওয়ার সব রকম জায়গা, সব রকম দায়িত্ব সরকার বা তৃণমূল কংগ্রেস দল পৃথক পৃথক ভাবে নিজেদের উপর নিয়েছে। তোমার দুটো কথার সাথে আমি একদম একমত যে তৃণমূল কংগ্রেসে কেউ অন্যায় করলে প্রমাণিত হলে তারা শাস্তি পান। আমরা কাউন্সিলরকে জেলে যেতে দেখেছি, আরাবুল ইসলামকে জেলে যেতে দেখেছি, এটা ঠিক। বিজেপিতে হয় না, বিজেপিতে মানে ধর্ষণে অভিযুক্ত, খুনে অভিযুক্ত না, মানে এরা কেউ পদত্যাগ করে না বা এদেরকে কোনো শাস্তি হয় না, সাবান মাখানোতে অভিযুক্ত তাদের ভিডিও আমরা বাজারে দেখি। একেবারেই তাই। আর আরেকটা কথার সাথে একমত, তুমি বললে বিজেপি 45 থেকে 50টা আসন পাবে, এটার সাথে আমরা একমত। এই কারণে আমি বলবো, শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে 180টা আসন নিয়ে তারা বিধানসভায় ক্ষমতায় আসবেন। আরএসএস এর আভ্যন্তরীণ রিপোর্ট বলছে, এটা তোমার কথা কাটছে একটা, প্রবীর এটা কথা কাটছে, আমার কথাটাকে তুমি একটু ইয়ে করলে আমি সেই কথাটাকে আমি তোমাকে একটা দুটো আসনের জন্য লড়াই করব। আজকে আমি তোমাকে ইন্টারভিউ দিচ্ছি, 26-এর পর আবার একটা ইন্টারভিউ, আমি তোমার আগাম বলে রাখলাম। আজকে তুমি আমায় রিকোয়েস্ট করে দিয়েছো, আমি অ্যাডভান্স রিকোয়েস্ট করলাম রেজাল্ট বেরোনোর পর দেবো। সংখ্যাটা 50 হবে না, 48, 49, 46, 47-এর মধ্যে থাকবে। আমি 50 বলিনি, তুমি 45 থেকে 50 বলছো, আমি বলছি 42 থেকে 48-এর মধ্যে। বাজি লড়লাম, আবার আসবো আমি ইন্টারভিউ দিতে, যদি 50 ক্রস করে তোমার জন্য একটা এগরোল। বেশ, তো না, ব্যাপারটা হচ্ছে যে আমি আমার প্রশ্নটা শেষ করিনি এখনো। প্রশ্নটা না, এটা ভাষ্য বলতে পারো। সেটা হচ্ছে যে শুভেন্দু বলছেন 180টা আসন পেয়ে তারা বিধানসভায় আসবে। আরএসএস এর আভ্যন্তরীণ রিপোর্ট বলছে বিজেপি 3 ডিজিটে যাবে না। আর তুমি জানো যে আমরা গত পরপর 4টে নির্বাচনে সমীক্ষা করে প্রায় 99% মিলিয়ে দিতে পেরেছিলাম। থ্যাংক ইউ। কিন্তু এইবারও আমরা সমীক্ষা চালাচ্ছি, সমীক্ষা চলছে আমাদের। আমরা যা দেখতে পাচ্ছি প্রায় তোমার সাথে মিলে যাচ্ছে। তুমি বলেছো 42 থেকে 48টা,
আমরা বলছি 48 থেকে 52-র মধ্যে থাকবে বিজেপি। এবার তোমার সাথে আমার এগরোলের বাজি রইলো, যেদিন যে হারবো সে অন্যকে এগরোল খাওয়াবো। এবার আমি অন্য একটা আসলে প্রশ্নে তৃণমূল আসি। করি তো, বিজেপির নেতা বললে আরো বড় বড় বাজি দিত, তা আমরা এগুলোই থাকলাম। না ঠিক আছে, আমরাও ছোট সাংবাদিক, আমরা এগরোলেই সন্তুষ্ট। এবার আমি তোমাকে একটা ব্যক্তিগত জায়গায় যাব, সেটা হচ্ছে যে তোমাকে নিয়ে বিভিন্ন অভিযোগ যে তুমি রিল পরিবারের ছেলে। কি বলবে তোমাকে নিয়ে? একজন ইউটিউবার, মানে খুব বড় ইউটিউবার, তিনি বলছেন তুমি নাকি রিল পরিবারের ছেলে। কি ব্যাপারটা একটু বলবে? ও দাদা শোনো না, আসলে বিজেপি নেতারা আছে না, এরা বিজেপিতে ঢুকেছিল যে বিজেপি থেকে অনেক কিছু পাবে সেই আশা। ওই কবিগুরু বলেছিল না যে নদীর এপার কয়ে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পাড়েতে সর্বসুখ আমার বিশ্বাস। তো এরা বলেছিল বিজেপি কি ব্যাপার, 19-এর সময় তো গম গম ব্যাপারও ছিল, সবাই মিলে ঝাঁপ মারি বিজেপিতে। তো বিজেপিতে ঝাঁপ মারার পর দেখলো কিছুই নেই, বাইরে থেকে চাকচিক্য শুধু। তো কি হলো, এরা বললো এদের তো একটা বিকল্প অর্থ সংস্থানে জোগাড় করতে হবে। তো এরা যেটা করলো হচ্ছে সবার আগে তৃণমূল বা তৃণমূল ওরিয়েন্টেড যাদের গালাগাল দাও, একটা চ্যানেল খুলে দাও, গালাগাল দাও। আজকে যে ব্যানার্জি বাবু নিজের বাড়ির সামনে যে বাজারওয়ালাটা আছে, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, তার বাড়ি তো সোদপুর, মানে আমার জেলার মধ্যে সামনের বাজারওয়ালাকে যদি জিজ্ঞেস করেন, মুদিখানাকে জিজ্ঞেস করেন, তার নামে গালাগাল দেবে বাড়ির সামনে। আমি আপনাকে বলছি, চ্যালেঞ্জ করলাম আবার, আগের দিন যেমন চ্যালেঞ্জ করেছি আবার চ্যালেঞ্জ করলাম। চোরের মতন ঢোকে বাড়িতে, যখন ঢোকে বেরোয় প্রকাশ্যে, সকাল সকাল বেরোয় চোরের মতন ঢোকে, বেরোয় মুখটা এমন ভাবে থাকবে, এমন একটা মুখ করে একটা ঢোকে যেন একটা বিশাল কেউ কেটে একটা। আসলে ব্যাপারটা কি বলে, মানুষকে হেসে কথা বললেই, দুটো কথা বললে তো এলাকার মানুষ গালাগাল মারবে, কিস্তি মারবে, ভাববে যে এই কি করে আপনি এই কথাটা বলছেন, তাই জন্য কারোর সঙ্গে কথা বলেন না। দেখলাম কিছু মানুষ থাকে এরকম। তো তিনি বলেছিলেন আমি কোন রিল ব্যবসায়ীর ছেলে কসবায় থাকতাম, আমি শুনেছিলাম কি করে তৃণমূলের মধ্যে কি সব টাকা পয়সা খাইয়ে ঢুকে বললেন না কি জানেন। আমি শুভেন্দুবাবুকেও সেইদিনকে বললাম যে আমি হালিশহরের 300 বছরের অধিবাসী। আমার আমার বাড়ির যে মন্দির আছে না, বাড়ি একটা শিব মন্দির আছে, জোড়া শিব মন্দির, মানে খাসবাড়ি জোড়া শিব মন্দির সকলে চেন। আমার বাড়িতে একটা বহু প্রতিষ্ঠিত কালী মন্দির আছে, পঞ্চমন্দির আসন দেওয়া, যেখানে আজকেও এই সেই রেওয়াজ মেনে পুজো হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি কি যদি এখন এদের কাছে হিন্দুত্ব শিখতে হয়, বা আমি আজকে যে কসবাই গিল ব্যবসায়ী ছেলে আমি তো জানি না, মানে এরা মানে কারোর সম্পর্কে তো এটা তো তথ্য থাকে, কিছু একটা ভিত্তি থাকবে। ধরুন আমি এই যে শুভেন্দু অধিকারী বলে দিল যেরকম একটা, এই এরা বিজেপিটা যে কোনো একটা বলে দিল, তার একটা ভিত্তি থাকবে, ভিত্তি ছাড়া বলে দিচ্ছে। এই আমার নামে আমি নাকি যে দুর্নীতির কথা আপনি বলছিলেন জিডিসি জায়গা থেকে দাঁড়িয়ে, আপনি আসবেন না যেখানে বুঝতে পারছি সম্মানের কথা ধরে, সেখানেও তো সেই একটা ঢপবাজি, একটা ভিত্তিহীন বিভিন্ন কেস। আজকে এরা যারা তুমি তো বলছে, তোমার নামে অভিযোগ, তুমি পিডব্লিউডি থেকে প্রচুর টাকা রোজগার, কয়েক কোটি টাকা রোজগার করেছো, অথচ আমরা তোমাকে ট্রেনে বাসে যেতে দেখি। একটু খোলসা করে বলো দেখুন দেখুন আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি কোনোদিন না কোনোদিন এত টাকা রোজগার নিশ্চিতভাবে করব, সেটা সৎ পদ্ধতিই করবো। কেন আমার বাবার তো প্রায় 50 বছরের ব্যবসা, এবং আমরা যদি আমার 300 বছরের বেশ বনেদি বাড়ি বলি এলাকার বাসীরা বলেন, মানে তৃণমূল বাদ দিয়ে বাকি যারা মনোভাবাপন্ন দল আছে, আমার পাড়ায় ক্লাব রয়েছে বা দুর্গাপুজো আছে, আশেপাশে আছে, তাদের একদিনে সার্ভে করতে বলুন, খোঁজ দিতে বলুন। তারা বলবে রাত বিরেতে যে ছেলেটা ছুটে যায় আজকেও, সেই ছেলেটার নাম এই বান্দা সাহেব, ডাকতাম সাহেব। সাহেব বলে পাড়ার প্রত্যেকে বা আশপাশের পাড়ার প্রত্যেকে ভালোবাসে, এটা রাজনৈতিক রং দেখে না। এবং আমার বাড়ির পৈতৃক ব্যবসা হচ্ছে কেমিক্যালসের। আমার বাবা একজন কেমিস্ট, 1977 সালে তৈরি করেছিল তার কোম্পানি, রেজিস্ট্রেশন করেছিল কোম্পানি, ইনফ্যাক্ট তৈরি করেছিল বোধহয় 75-76 সালে। তো সেখান থেকে প্রায় 50 বছরে আমাদের ব্যবসা, এবং এই প্রোডাক্ট গুলো আমরা কাজ করি। আমরা তো খেতে হবে কিছু। আমি তো বিজেপি করার মতো, বিজেপি হলে গরুর ভক্ত হয়ে ঘাস টাস খাওয়া যায়, ছাগল হয়ে ঘাস টাস খাওয়া যায়, বিজেপি মানেই তো ছাগলের তৃতীয় সন্তান, তাই হওয়া যায়। কিন্তু আমাদের তো সৎ পথে খেতে হবে। বাবা এটা করেন, আমি বাবা অনেকবার বলেছেন আমি টুকটাক ব্যবসায় হয়তো সময় দিতেই পারি না সেভাবে, বুঝতে পারেন, তবু টুকটাক হিসেবপত্র রাখি। কিন্তু আমার যোগ্যতা মান রয়েছে সবকিছু, সেই যোগ্যতা মান থাকা সত্ত্বেও আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি বা দুর্ভাগ্যের সঙ্গে জানাচ্ছি, যেভাবেই দেখেন, মানে আমার কিছু করা উচিত ইনফ্যাক্ট অনেস্ট পদ্ধতিতে। উনি একটা বুদ্ধি দিয়েছে, আমি বুড়ে পথ গেলে বুদ্ধি দেখানোর চেষ্টা করব। কিন্তু আমি ওই পিএইচএ বা পুলকবাবুর যে দপ্তরের কথা বলছেন, আমি বিশ্বাস করুন, আমি কেন, আমার দাদা, আমার ভাই, আমার বন্ধু বান্ধব কেউই ব্যবসা করেনি, কিন্তু তিনি বুদ্ধি দিলেন। আমি চেষ্টা করবো আগামী দিনে করার,
কারণ আমার বাবা তো কি মানে ওইখানে কি বাবা ওনার একবারে শিশির বাবুদের খোঁজ নিন না কি ব্যাকগ্রাউন্ড ছিল, আজকে অধিকারী পরিবারের ব্যাকগ্রাউন্ডে কি ছিল এবং আজকে কি, এবং তিনি কোন ব্যবসা করেন যার মধ্যে দিয়ে তিনি চালাচ্ছেন সবকিছু, একটু তো জানতে হবে কিভাবে ব্যবসাটা শুরু হলো। যেন আমি তো আমার বলে দিলাম, দেখুন না দুধটা দুধ আমরা পানিটা পানি হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে পুলক রায় বা পুলক দাকে পুলক দাই বলবো, কারণ পুলক দাকে আমি অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখি। পুলক দাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। পুলক দা নিজেও এই ধরনের কাজ অ্যালাউ করেন না, বা তুমি তো নিজেও করো না, নিজেই বললে ব্যাপারটা, মানে ব্যাপারটা যে ফেক আমরা তখনই ধরেছিলাম। তোমার কাছে খালি দেখুন ক্লারিফিকেশনটা আমি আবারও কিন্তু বলছি এর মধ্যে করার মধ্যেও কিন্তু অন্যায় নেই। যদি আমি করতাম, আমার তো এইটাই, আমার তো কেমিক্যাল লাইনের ব্যবসা, আমাকে তো করে খেতে হবে কিছু না কিছু, আমি ঠিক তো কথা, চুরি চামারি করে খাবো না। ঠিক আমার কথা। বাবার 50 বছর ব্যবসা, যদি আমি করতাম তার মধ্যে অন্যায় আমি কোনো কিছু দেখি না। আমি যদি না, ভবিষ্যতে অন্যায় না, কখনো মানে আমি বলছি যে সেই টাইমটাকে বিট করে যদি পাই লোয়েস্ট রেটে, একদম বেস্ট রেটে, তবে আমার তার মধ্যে যদি অন্য কোনো বলার কোনো জায়গা আছে বলে মনে করি না। একেবারেই কিন্তু তাই, একটু আমি সেটাই বলেও বলতে বলছি, চাইছি। টিল ডেট আজকের দিন অবধি আমার এমন, আমার ওরিয়েন্টেডও এমন কোনো সংযোগ নেই। তাকে প্রমাণ করতে বলেছিলাম, 10 দিন হয়ে গেছে, হয় তিনি শুভেন্দু প্রমাণ করুক, নয় ক্ষমা চান। তুমি কি এর জন্য মানহানির মামলা করবে? আমি প্রিপেয়ার করছি। আমাকে তো তিনি বলেছেন যে তিনি আমি ভাইপোর কিছু ভাইপোর স্যালারি না কি সব বলেছেন। আসলে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভয় পান, বুঝেছেন তো। হ্যাঁ, সেটা এবং পারি। অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলে এত কিছু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো আটকানো যায়নি। তারপর সেদিনের ঘটনা তো আরো বিচ্ছিরি। তিনি এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো ভাইপো বলে গালাগাল দিচ্ছেন, আর তার নেতার নেতা তাকে ডিনারে ডাকছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতের প্রতিনিধিত্ব করে সারা বিশ্ব ঘুরে বেরিয়ে ভারতের ভাষায় কথা বলছেন। আর শুভেন্দুবাবুর অবস্থা, তিনি কাঁচি থেকে শুধু এদিক ওদিক ঘোরাফেরা করছেন, কয়েকটা মিডিয়া বাইট দিচ্ছেন আর কাঁচকলা খাচ্ছেন। দুঃখ তো হবে। জগন্নাথ, দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে তার উন্মত্ততা খানিকটা বেড়ে গিয়েছে। তিনি মানে হিন্দু ভোট চলে যাওয়ার আশঙ্কা করছেন। আমরা যা সমীক্ষা করে পেয়েছি তৃণাঙ্কুর, আমরা একদম দায়িত্ব নিয়ে বলছি, যদি নরেন্দ্র মোদীও নন্দীগ্রাম থেকে দাঁড়ান, তাহলে এবার নন্দীগ্রাম বিজেপি হারবে। এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি, একদম প্রকাশ্যে অন ক্যামেরা দর্শকদের সামনে বললাম। এইরকম পরিস্থিতিতে দেখুন, আমি প্রশ্নটা করিনি, এইরকম পরিস্থিতিতে হিন্দু ভোট বিজেপি থেকে সরে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সে ভোটটা কি তৃণমূল এনক্যাশ করতে পারবে? হ্যাঁ দেখুন, আমি একটা কথা বলি, বিজেপির ভোট বলে কোনো ভোট নেই বাংলায়। আজকে ভোটটা কে কি পেয়েছে আর কে কাকে কি স্বপ্ন দেখে বাস্তবায়িত করতে পেরেছে বা করতে পারেনি তার ক্ষেত্রে হবে। আজকে বিজেপি যা স্বপ্ন দেখিয়েছিল, আপনি বলুন তো তারা কোনটা বলতে পেরেছে? 14 সালে এসেছিল বছরে 2 কোটি চাকরি, আজকে দিনের গল্প। আজকে বিভিন্ন মূল্য বৃদ্ধি হ্রাস করবে, পেট্রোল ডিজেলের দাম কমাবে, এবং আরো অনেক অনেক কিছু। মমতা বন্দ্যোপাধ্যায় সে ব্যক্তি যে 2021 সালে নির্বাচনে জেতার পর জেতার আগে বলেছিল লক্ষ্মীর ভান্ডার শুরু করবো, সে বলেছিল স্টুডেন্টস ক্রেডিট কার্ড শুরু করবো। ইলেকশন 2021-এর পরেই কোভিড এর জন্য আবার সব লকডাউন হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চাইলে পারতেন এইটা 2025 সাল থেকে শুরু করতে, 2024 সাল থেকে শুরু করতে, বা 2023 সাল থেকে শুরু করতে। মমতা বন্দ্যোপাধ্যায় 2 মাসের মধ্যে চালু করেছিলেন, এটা হচ্ছে কমিটমেন্ট। 2019 সালে বিজেপি ক্ষমতায় এসছে, 2024 সালে বিজেপি ক্ষমতায় এসছে, তাদের দেওয়া কমিটমেন্টের মধ্যে কোনটা পূরণ করেছে? যেদিন লক্ষ্মী ভান্ডার দেওয়া শুরু হলো সেদিন তারা মেয়েদের অপমান করা শুরু করলো, আর আজকে বলছে তারা লক্ষ্মীর আরো টাকা বাড়িয়ে দেবে। মানে সে কি ভাবছে যে ভিখারি, বাংলার মানুষ ভিখারি? তারা তাদের মতন করে যেভাবে যা ইচ্ছা বলবেন, মহিলাদের যেভাবে ইচ্ছা অপমান করবেন, আর মহিলারা তাদেরকে গিয়ে ভোট দেবে? চ্যালেঞ্জ কি দায়িত্ব নিচ্ছি, আগামী দিনে এই অধিকারী মহাশয়দের ন্যাড়া করে মাথায় টাকে ঘোল ঢেলে বাংলা ছাড়া করবে এই বাংলার মানুষ। চ্যালেঞ্জ হল। তুমি প্রতিশ্রুতি পূরণের কথা বলছিলে, আমরা দেখেছি এটা একদম সামনে, দর্শকেরাও জানেন যে বিজেপি তার কোনো প্রতিশ্রুতি তো রাখেইনি, উল্টে মানুষের হকের টাকা, 100 দিনের কাজের টাকা বা আবাস যোজনার টাকা বিভিন্ন ছুতোনাতায় আটকানোর জন্য এই শুভেন্দুরাই দরবার করতে গেছে বারবার দিল্লিতে। আমরা সম্প্রতি দেখলাম হাইকোর্ট নির্দেশ দিল 100 দিনের কাজের টাকা আটকানো যাবে না।
তবে তার জন্য রাজ্য সরকারের উপর কেন্দ্রীয় সরকার যে কোনো রকম শর্ত আরোপ করতে পারে। তোমার কি মনে হচ্ছে না যে কেন্দ্রীয় সরকার এমন কোনো শর্ত আরোপ করবে যেটা রাজ্য সরকারের পক্ষে মানা সম্ভব হবে না এবং 100 দিনের টাকাটা পশ্চিমবঙ্গবাসীদের জন্য চিরতরে বন্ধ হয়ে গেল? দেখুন, প্রথম কথা তো আমি বলবো যেটা আমি নিজে এই 100 দিনের আন্দোলন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে ছিলাম এবং সেই লড়াইয়ের দিনগুলো আমার মনে পড়ে যাচ্ছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকানোর জন্য কি নোংরামোটাই না করেছিল দিল্লি পুলিশ বা সেই সময় মন্ত্রীরা, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার সাহসটা অব্দি পায়নি, কেন জবাব দিতে পারবো না। সেই লড়াই আন্দোলন যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে জেলে, তার টিমকে নিয়ে যাওয়া হচ্ছে জেলে, আমি সেই লড়াইটা খুব সামনে থেকে দেখেছিলাম, রাস্তায় প্রত্যক্ষ করেছিলাম এবং হয়তো কোনোভাবে পারছিলেন। আজকে আমি সবার আগে বলবো এটা নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়। বাংলার বঞ্চনার বিরুদ্ধে বাংলার সকল এই কোটি কোটি অধিবাসী যে লড়াই করছেন তার জয়। কিন্তু আমি এটাও বলছি, আজকে এই বিজেপি যতই চেষ্টা করুক বাংলাকে বঞ্চিত করার, বাংলা তার অধিকার নিজে কেড়ে নিয়ে আসবে। বিশ্বাস রাখি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর এই কেন্দ্রীয় সরকার যতই স্বৈরাচারী মনোভাব চালাক, যতই স্বৈরাতন্ত্র চালানোর চেষ্টা করুক, বাংলা নিজের মেয়েকে আবার নির্বাচিত করে নিজের অধিকারকে কেড়ে নিয়ে আসবে। আমার একদম শেষ প্রশ্ন, ছাত্র পরিষদের সভাপতি তুমি, ছাত্র সংসদের নতুন করে আবার নির্বাচন কবে হবে এটা নিয়ে সবার প্রশ্ন আছে, এটার যদি একটু উত্তর দাও। আমি বলছি আজকের দিনে আমি আপনার সঙ্গে যখন কথা বলছি আমি অনেকটাই আশার আলো পেয়েছি, ভীষণ পজিটিভ। আমি আমার ছাত্র সংগঠনকেও ধীরে সাজানোর চেষ্টা করছি। আমি চাইবো অপোজিশনদেরও বা আহ্বান জানাচ্ছি, দয়া করে আপনারা আসুন, দয়া করে কলেজগুলো এসে আপনাদের ইউনিট ফেলুন। কেন আপনারা তো শুধু আওয়াজ দিচ্ছেন, ইলেকশন হলে তো দাঁড় করাতে পারবেন না ইউনিট না থাকলে, অন্তত ইউনিটটা আগে ফেলুন। যে আপনার সংগঠনের কয়েকটা ছেলেপুলে জোগাড় করুন যাতে অন্তত ইলেকশনটা হয়। আগামী দিনে বাংলার কলেজে ইলেকশন হবে, অতি দ্রুতই হবে এবং আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা তৃণমূল ছাত্র পরিষদ শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেমের পতাকা তলে সারা বাংলা জুড়ে ছাত্র সমাজের পাশে ভেবে দাঁড়িয়েছি, আগামী দিনেও দাঁড়াবো এবং ছাত্রছাত্রীরা তৃণমূল ছাত্র পরিষদকে বেছে নেবে তাদের সমস্যার সমাধানকারী হিসেবে। তুমি বলছো বটে, কিন্তু আর্যিকর ইস্যুতে আমরা ছাত্র পরিষদকে সেভাবে দেখতে পাইনি, এর কারণটা কি? দেখুন, এটা অনেকে তো অনেক কথা বলবে, আমরা কি করেছি বা না করেছি বা কেন করেছি এবং কোনটা কেন করিনি, সবকিছু তার প্রকাশ্যে ময়দানে বলার কথা নয়। কিন্তু আমি এইটা জানি, এটা উপলব্ধি করি, আমাদের মতন দলের ক্ষেত্রে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুভ করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুভ করছেন এবং যেখানে বিরোধীরা বারবার কুৎস অপপ্রচার করছে এবং মিথ্যার আশ্রয় নিয়ে চালানোর চেষ্টা করছে, সেইখানে আমাদের মতন যারা নগণ্য তাদের মুখে কথা না বলে তাদের নির্দেশ, তাদের পথটাকে অবলম্বন করাই শ্রেয় বলে আমি এখনো মনে করি, কয়েকটা মাস আগেও মনে করতাম, ভবিষ্যতেও মনে করব। অনেক ধন্যবাদ তৃণাঙ্কুর, আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। তোমার ব্যস্ত শিডিউল থেকে তুমি আমাদের জন্য সময় বার করেছো, ধন্যবাদ তোমাকে। আমি দর্শকদের উদ্দেশ্যে খুব ভালো লাগছে, আমার এনকে ডিজিটাল আমাকে অনেকদিন ধরে ডেকেছিল, আমি আসতে পারিনি। আমার নিজের মনে হয়েছে যে আলটিমেট লস আমার হচ্ছিল, তাই আজকে ভার্চুয়ালি বসলাম। কারণ আজকে এনকে যে পর্যায়ে নিজেকে নিয়ে গেছে এবং ভিউয়ার যেই পরিমাণে হচ্ছে, আজকে বাংলার বড় বড় চ্যানেলগুলোর থেকে অনেক বেশি ভিউয়ার্স। আপনারা যেভাবে সংবাদ পরিবেশন করছেন, আপনাদেরকে আমি অনেক শুভেচ্ছা জানাই। প্রবীরদাকে ব্যক্তিগতভাবে আমি রিপোর্টার হিসেবে এবং মানুষ হিসেবে অনেকটা রেসপেক্ট করি। আপনি আপনার সীমিত সামর্থ্যে যেভাবে আপনার ছোট্ট টিমকে নিয়ে এবং অনেক মানুষ আপনাকে ভালোবাসেন, সেই ভালোবাসাকে নিয়ে আপনি এগিয়ে চলেছেন, আপনাকে শুভকামনা জানাই। আপনার ফুল টিম আগামী দিনে এইভাবে নির্ভীকভাবে কাজ করে চলুক এবং 2026-এর প্রেডিকশন জানার জন্য কিন্তু বড় চ্যানেলের আগে আপনার থেকে আমরাও তাকিয়ে থাকি, সেভাবে নিখুঁতভাবে কাজ হোক। এই ছোট্ট কথা বলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ তৃণাঙ্কুর। আমরা দর্শকদেরকে জানিয়ে রাখি, আবার 2026-এর ফল প্রকাশের পর তৃণাঙ্কুরকে আবার আমরা আমাদের স্টুডিওতে আনবো, তখন আরো একবার আপনাদের সাথে কথা হবে। সকলে ভালো থাকবেন, নমস্কার।